সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। ক্লাস 12 প্রথম চ্যাপ্টার সেমিস্টার 3 তোমাদের নতুনভাবে নতুন আপডেট বইয়ের আপডেটভাবে নতুন করে সেমিস্টার 3 জন্য এমসিকিউ যাতে সলভ করতে পারো 35-এ 35 যাতে পাও তার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আমি ফিজিক্স গ্রো সুরজিৎ হালদার আমার নাম। তোমাদেরকে আমি পার্ট 1-এ এই চ্যাপ্টারটি শুরু করেছি। তার পার্ট 1-এ আমি তোমাদের এমসিকিউ অনুশীলনীর 1 থেকে 13 করিয়েছি এবং এমসিকিউ অনুশীলনীর এবং প্রত্যেকটা মানে কি বলবো অনুচ্ছেদের পরপর সেই বা পরিচ্ছেদ বলো মানে অংশের পরপর তার পরিচ্ছেদ সংক্রান্ত যে এমসিকিউগুলো সেগুলোও করিয়েছি। আজকে পার্ট 2-তে তোমাদের আমি অনুশীলনীর বাকি অঙ্ক বাকি মানে এমসিকিউ আর কি যেগুলো রয়েছে পরিবাহী অন্তরক তড়িৎ আবেশ এবং আদান বন্টন এর উপর আর এই টপিকগুলোরই ওপর তার পরিচ্ছেদ সংক্রান্ত যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আজকে ক্লাসে শেষ করে দেব। তো যেগুলো আমার আগের দিন এই এমসিকিউ শুরু করার আগে যে থিওরিগুলো পড়িয়েছিলাম আশা করি তোমাদের কাছে রয়েছে, যদি না থাকে একবার দেখে নাও। তাছাড়াও আজকে যে এমসিকিউগুলো করাবো করাকালীন যেসব থিওরিগুলো আমার প্রয়োজন পড়বে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? সমস্ত এমসিকিউ কভার করতে গেলে তোমার গোটা বইয়ের থিওরিটাই কভার হয়ে যাচ্ছে, থিওরি আলাদা করে ক্লাসের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তবুও তোমার যদি থিওরি ক্লাসের প্রয়োজন হয় ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে পুরোনো থিওরি ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? কারণ থিওরি তো আর পাল্টায়নি, পাল্টেছে কি প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্নস, এমসিকিউ বেড়েছে। তোমার সেমিস্টার 3-তে নতুন আপডেট বইয়ে কী হয়েছে, থিওরি পাল্টায়নি কিন্তু কী কী পাল্টেছে সেটা একটু বলে দিই। হ্যাঁ, সেটা হলো এমসিকিউ এর সংখ্যা বেড়েছে, ঠিক আছে? হর্সগুলোও এমসিকিউ আকারে চলে এসছে, তারপরে উদাহরণের অঙ্কগুলো এমসিকিউ আকারে এসছে, তারপরে এমসিকিউ এর পরিমাণটা তো বেড়েছে বললাম, তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ আকারে এসছে, তারপরে আর কি আছে কেস স্টাডি এমসিকিউ আকারে এসছে, ট্রু ফলস এসছে, অ্যাসারশন রিজনিং এমসিকিউ আকারে এসছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এমসিকিউ আকারে এসছে, কলাম ম্যাচিং এসছে এমসিকিউ আকারে, ডায়াগ্রাম চার্ট বেসড কেস বেসড এই ইন্টিজার এইসব অনেক বিষয়গুলো আসছে যেগুলো এমসিকিউ বেসড রয়েছে এবং এগুলো প্রত্যেকটা বিষয়ই তোমাকে ভালো করে শিখতে হবে। কারণ তোমাদের যে প্যাটার্ন অফ কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট এমসিকিউ হবে তা নয়, এগুলো ফলো করবে। কোথাও শূন্যস্থান পূরণ অ্যাজ এমসিকিউ দেবে, কোথাও কেস স্টাডি দিতে পারে, কোথাও তোমার কী বলে ওটাকে ডায়াগ্রাম প্রবলেম দিতে পারে, কোথাও কলাম ম্যাচিং দিতে পারে, সব ধরনের কিন্তু থাকবে তোমাদের। হ্যাঁ, যেটা প্যাটার্ন রয়েছে এইচএসের সেই প্যাটার্নের সেমিস্টার 1-এ। তো সব ধরনের এমসিকিউ আপডেট করে নতুন বইটা তৈরি করেছে। সেই নতুন বইয়ের আমরা আজকের ক্লাসে অনুশীলনের এমসিকিউ করব বললাম, আর কি করব, আর পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ করব। পরবর্তী ক্লাসে আমরা করব কি এই শূন্যস্থান পূরণ, কেস স্টাডি, বাকি যে টাইপগুলো এমসিকিউ সেই টাইপগুলো কভার করে দেবো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর এতগুলো মোটামুটি এই ক্লাস এই চ্যাপ্টারে যতগুলো পার্ট হবে এমসিকিউ সবটা দেখলে তোমার থিওরি কভার হয়ে যাবে, দেখে নিও। কারণ আমি পড়াতে যেগুলো থিওরি লাগবে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, তো আজকের প্রথম টপিক এর উপর এমসিকিউ কী আছে? প্রথম টপিকের নাম হলো আজকে তোমার তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, ঠিক আছে? তো এই এমসিকিউগুলো তোমার এই পাশে আসবে, পরপর পড়ো, বোঝো, যেটা মনে হবে আমার যে এর সংক্রান্ত একটু থিওরি দরকার সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, ওকে? তো প্রথম এমসিকিউ কি বলছে, সরি এটা তো হয়ে গেছে। পরিবাহী ও অন্তরক, এখান থেকে শুরু হচ্ছে আজকের পার্ট 2। পার্ট 1 এর যেটা সেটা তুমি আমার ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো যে সেট 1 আর সেট 2 এর যে অঙ্কগুলো ছিল আগের সিলেবাসে সেগুলো অঙ্কগুলো সেম রয়েছে, শুধু পার্টের নাম হয়েছে। সেট 1 এর নাম হয়েছে বেসিক লেভেল নিউমেরিক্যাল আর সেট 2 এর নাম হয়েছে অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল। সো আমিও আমার প্রিভিয়াস ক্লাসগুলোর নামগুলো পাল্টে দিয়েছি। তবে যদি কোনো অঙ্ক নতুন সিলেবাসে মানে নতুন আপডেটেড বইয়ে যদি বেড়ে থাকে এক দুটো, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু আমি তার সাথে অ্যাটাচ করে দেবো, ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আপাতত আমার ডেসক্রিপশনে তুমি কী কী পাবে, 3টা প্লেলিস্ট পাবে। ডেসক্রিপশনে যাও, দেখতে পাবে প্রথম প্লেলিস্টে থাকবে হলো সেমিস্টার 3 অল চ্যাপ্টার এমসিকিউ। সেখানে ক্লিক করলে তুমি সমস্ত এমসিকিউগুলো চ্যাপ্টার ওয়াইজ পরপর যতগুলো করানো হবে সব পরপর পেয়ে যাবে, ঠিক আছে? পরপর চ্যাপ্টার ওয়াইজ পরপর থাকবে। কিন্তু তার নিচে থাকবে তোমার বেসিক লেভেল নিউমেরিক্যাল। সেখানে ক্লিক করলে যতগুলো সেমিস্টার 3-তে চ্যাপ্টার রয়েছে তার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি নিউমেরিক্যালস পেয়ে যাবে। তার নিচে থাকবে তোমার অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল, সেগুলো পেয়ে যাবে। তার নিচে থাকবে তোমার থিওরি, সেগুলো পেয়ে যাবে। তো তোমার একবার আমার কোনো ক্লাসে ঢুকে গেলে
তুমি সেই ক্লাসের ডেসক্রিপশন থেকে সেই সেমিস্টারের সমস্ত ডেটা পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু ভালো করে দেখো, সব পেয়ে যাবে, খুঁজতে অসুবিধা হবে না। তারপরে তো তুমি কমেন্ট করলে আমি সবসময় রেডি তোমার রিপ্লাই করার জন্য, টেনশন নেই। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। তো আজকের প্রথম এমসিকিউ বলছে, দেখো আসছে কি বলছে, পরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন, পজিট্রন, ফোটন না মেসন। বাচ্চারাও জানে পরিবাহীতে আধান বাহক হয় ইলেকট্রন। কেন? কারণ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহীর ক্ষেত্রে যে অ্যাটমগুলো হয় বা পরমাণু হয়, সেই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর বাইরের কক্ষে থাকে ইলেকট্রন। সেই বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো থাকে তার মধ্যে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো পরিবাহীর ক্ষেত্রে কি হয়, মুক্ত হয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে, ফলে তারা মুক্ত ইলেকট্রন হিসেবে থাকে। সেই মুক্ত ইলেকট্রনগুলো মানে পোটেনশিয়াল ডিফারেন্স পেলে মুভ করতে পারে, তার ফলে কারেন্ট তৈরি হয়। তো পরিবাহী মানে সেই যে তড়িৎকে পরিবহন করতে পারে, মানে কারেন্ট ফ্লো করতে পারে। কারেন্ট ফ্লো হয় বাই মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, সো মুক্ত ইলেকট্রন মানে তো ইলেকট্রন, এক কথায়। যদি কখনো মুক্ত ইলেকট্রনটা থাকে আর ইলেকট্রন দুটো একসাথে অপশন থাকে, তখন কিন্তু মুক্ত ইলেকট্রন করতে হবে। কিন্তু যদি মুক্ত ইলেকট্রন আলাদা করে অপশন না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যান্সারটা হবে শুধু ইলেকট্রন। ওকে, সো ইলেকট্রন হলো পরিবাহীর আধানের বাহক। ঠিক আছে, তো আমাদের 14 নম্বর অ্যান্সার কি হলো? 14 নম্বর হলো অ্যান্সার অপশন এ, ইলেকট্রন। ওকে, নেক্সট এবার আসি আমরা 15 নম্বর। 15 নম্বর কি বলছে পড়ো। বলছে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতের সুপরিবাহী? নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতের সুপরিবাহী? আচ্ছা, তড়িতের গ্রুপ, কিন্তু গ্রুপ মানে গ্রুপে যতগুলো মৌল মানে মৌল দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাকে দেখতে হবে। হ্যাঁ, তো যদি একটাও যদি কুপরিবাহী থাকে বা সুপরিবাহী না থাকে, তাহলে কিন্তু সেই গ্রুপটা আমরা নেব না। ওকে, যেমন যে গ্রুপটা দিয়েছে এখানে, একটা দিয়েছে লোহা, নিকেল, কোবাল্ট, তামা, রূপো, অ্যালুমিনিয়াম। বি, সিতে বলেছে মাইকা, পাতিত্ব জল আর সিরামিক, হীরক, এবনাইট, কাঠ। অবভিয়াসলি তুমি সব কিছু ডিটেলস নাও জানতে পারো, যে কোনটা তড়িতে সুপরিবাহী কোনটা কুপরিবাহী। অনেকগুলো মেটেরিয়ালের জিনিস বলেছে, সেটা তোমার অনেক সময় তথ্য নাও থাকতে পারে, কারণ এটা একেবারে জ্ঞানমূলক, তোমার মানে জানতে হবে, এবং জানতে গেলে তুমি এটা পারবে। তো যাই হোক বলে দিই, প্রথমত প্রথম অপশানটাতে বলছে লোহা। লোহা কিন্তু তড়িতে সুপরিবাহী। তারপরে বলেছে নিকেল, নিকেলও কিন্তু তড়িতে সুপরিবাহী। সো এটা কিন্তু অপশন হওয়ার চান্স আছে। কিন্তু এখানে কোবাল্ট বলেছে, কিন্তু কোবাল্টটা কিন্তু তড়িতে সুপরিবাহী নয়। ইনফরমেশনটা পেলে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বি নম্বরে বলছে তামা। তামা তো সবাই জানে সুপরিবাহী, তামার তার হয়। রূপা তো সুপার সুপরিবাহী, আর অ্যালুমিনিয়ামও কিন্তু তড়িতে সুপরিবাহী। সো অপশন বিটা রাইট অ্যান্সার। বাকি যদি দেখো, বাকিতে তোমার বুঝতেই পারছো, পাতিত্ব জল আছে, মাইকা আছে, তারপরে পরেটাতে হীরা আছে, এবনাইট আছে, কাঠ আছে। কাঠ তো কখনোই হবে না। সো আর চিন্তা করার দরকার নেই, একদম সব থেকে ভালো অপশন দেওয়াই আছে, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন বিতে কি বলছে? অপশন বিতে বলছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম। তামা, রূপো আর অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে এই হলো 15 অপশন বি, যে এই গ্রুপটা তড়িতের পুরোপুরি সুপরিবাহী। ঠিক আছে, চলো 16 নম্বর। এই 14 আর 15 যেটা আমরা করলাম সেটা পরিবাহী আর অন্তরকের উপর ডিপেন্ড করে করলাম। তো 16 নম্বরে ঢোকার আগে আমরা এবার চলে যাব পরিচ্ছেদ। তাহলে এটা কি হলো? পরিবাহী অন্তরক অনুশীলনী। এটা করলাম আমরা অনুশীলনী। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা করব পরিচ্ছেদ সংক্রান্ত। তারপর আমি আবার 16 নম্বরে ঢুকছি। ওকে, তাহলে এই সংক্রান্ত আগে পরিচ্ছেদ সংক্রান্ত করে নিই, তারপর আমরা অনুশীলনীতে ঢুকছি। তো পরিচ্ছেদে চলে যাই। প্রথম প্রশ্ন শোনো। প্রথম প্রশ্ন বলছে পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ। এখানে আসবে প্রথম পার্টটাতে 1 থেকে 7 আছে, তারপরে 8, 9 আর সাইডে আছে। পরপর আসবে, যখন যে এমসিকিউটা দরকার হবে ঠিক পাশে দেখতে পাবে, টেনশন করার দরকার নেই। তো দেখো প্রথম এমসিকিউটা কি বলছে, কোন ধরনের পদার্থে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে? কোন ধরনের পদার্থে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে? নাম্বার কত? নাম্বার 1। ঠিক আছে, এটা কোন পরিচ্ছেদ চলছে এগুলো? তোমার এই পরিচ্ছেদ নাম্বার পেজ নাম্বার 8। হ্যাঁ, এটা লিখে দিলাম, খুঁজতে সময় সুবিধা হবে। পেজ নাম্বার 8 তুমি নতুন বই যারা ইউজ করছো আরামে পেয়ে যাবে। ভবিষ্যতে যদি সিলেবাস পাল্টায়, তো মানে ভবিষ্যতে, কারণ আজকে ভিডিও করছি সেটা তো ভবিষ্যতেও কতটা আপডেট হবে, ইউজ তো হতেই পারে। তো তাদের জন্য বলছি, তোমরা যদি এখন ভবিষ্যতের কেউ মানে তো তাদের জন্য, ভবিষ্যতের জন্য
যে তোমরা পাশে তো কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছ, একটু কোয়েশ্চেনটা খুঁজে নেবে বইয়ে, ঠিক আছে, কষ্ট করে পেজ নাম্বার একটু এদিক ওদিক যদি হয়ে যায়। চলো, তো আপাতত পেজ নাম্বার এইটা আছে। কি বলছে, কোন ধরনের পদার্থে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে? পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী আর নাকি অর্ধপরিবাহী অন্তরক? সবাই জানে মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? পরিবাহীতে, ঠিক আছে। এবার অন্তরকে তো থাকেই না। অর্ধপরিবাহীটাতে সামান্য পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে যদি ওটাকে হিট করা যায়, যেটা আমরা 12-এর 4th সেমিস্টারে লাস্টে অর্ধপরিবাহী বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে শিখবো, ঠিক আছে। অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন সাধারণত থাকে না, তবে হিট করলে সামান্য মুক্ত ইলেকট্রন কিন্তু পাওয়া যায়। ওকে, সো তো অ্যান্সার কী হবে এখানে? পরিবাহী, যেখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পরিবাহী। চলো 2 নম্বর কি বলছে? ভূসংলগ্ন পরিবাহীতে কোনো ড্যাশ আধান থাকতে পারে না, বাহ, তবে ড্যাশ আধান থাকা সম্ভব। খুব সুন্দর, শূন্যস্থানটি পূরণ করো, সঠিক ক্রমটি শনাক্ত করো। প্রথমটাতে বদ্ধ, মুক্ত, মুক্ত বদ্ধ, ধনাত্মক ঋণাত্মক, ঋণাত্মক ধনাত্মক। আচ্ছা, মুক্ত বদ্ধ, বদ্ধ মুক্ত সম্বন্ধে একটু তোমাদের বলি, ঠিক আছে, এখানে বলি। 2 নম্বরটা করার সময় বলে দিচ্ছি। হ্যাঁ, তো মুক্ত বদ্ধ কি? আমরা যে বলেছিলাম যে মনে করো একটি আহিত বস্তু যার মধ্যে মনে করো সাপোজ প্লাস চার্জ আছে, এটার কাছে যদি একটা অনাহিত বস্তুকে নিয়ে আসি বা টাচ না করাই, তাহলে এই অনাহিত বস্তুর আহিত বস্তুর নিকটবর্তী প্রান্তে নেগেটিভ আধান আর দূরবর্তী প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট হয়, বা এক কথায় পরমাণুটা মেরুবর্তী হয়ে যায়, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াসটা একদিকে শিফট করে যায় আর ইলেকট্রনগুলো একদিকে শিফট করে যায়, ঠিক আছে। ফলে তার সেই জন্য বলা হয় যে নিকটবর্তী প্রান্তে নেগেটিভ আধান আর দূরবর্তী প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট হয়। এই নিকটবর্তী যে আধানটা, এটা কিন্তু এর দ্বারা আকর্ষিত হয়ে থাকে এবং সেই জন্য এই আধানটাকে বলা হয় বদ্ধ আধান। তাহলে বদ্ধ আধান আর মুক্ত আধান এই বিষয়টা কখন আসে? যখন কোনো আবেশ বিষয়টি আসে। আবেশ বিষয়ে যে আহিত বস্তু দ্বারা তুমি কোনো বস্তুটাকে আবেশ করছো, সেই বস্তুটার আহিত বস্তুর নিকটবর্তী প্রান্তে যে আধানটা আহিত বা আবিষ্ট হয় সেটিকে বলা হয় বদ্ধ আধান, আর দূরবর্তী আধানটাকে বলা হয় মুক্ত আধান। এবং দূরবর্তী আধানটা যদি তুমি ভূসংলগ্ন করো, তাহলে এটাকে যদি ভূসংলগ্ন করে দাও, তাহলে কিন্তু এই আধানটা এখান থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যায়। ওকে, মনে থাকবে। এই বদ্ধ আধানকে কিন্তু কোনোভাবেই মানে বের করা যায় না, কারণ এটা এর দ্বারা আকর্ষিত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু মুক্ত আধানকে যদি তুমি ভূসংলগ্ন করে দাও, তাহলে সেটা কিন্তু পৃথিবীতে চলে যায়। ক্লিয়ার? চোপ, এবার অঙ্ক প্রশ্নটা বলো। ভূসংলগ্ন পরিবাহীতে কোন আধান থাকতে পারে না? বলো, ভূসংলগ্ন পরিবাহীতে কোন আধান থাকতে পারে না, তবে কোন আধান থাকা সম্ভব? তাহলে কি মনে হচ্ছে বলো? ভূসংলগ্ন পরিবাহীতে মুক্ত আধান থাকতে পারে না, কারণ সে মাটিতে চলে যাবে, বললামই। কিন্তু বদ্ধ আধান যদি থাকে তাহলে সেটা কিন্তু থাকবে। ভূসংলগ্ন থাকা সত্ত্বেও সেটা কিন্তু বদ্ধ আধানটা কিন্তু কোনোভাবেই পৃথিবীতে চলে যাবে না, মনে থাকবে। তাহলে কী হবে অপশান? অপশান হবে প্রথম শূন্যস্থানে বসবে মুক্ত এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে বদ্ধ। সো অপশান বি, অপশান বি, প্রথম শূন্যস্থানে মুক্ত, তারপরটাতে বদ্ধ। আশা করি বুঝতে পেরেছ। ওকে ওকে, নেক্সট 3 নম্বর। পরিবহন পদ্ধতিতে একটি আহিত বস্তু দ্বারা একটি পরীক্ষাধীন বস্তুকে তড়িৎায়িত করা হলো। আচ্ছা, তড়িৎায়িত করা 3টা প্রসেস আগের ক্লাসে পড়েছিলাম, আবার বলি। একটা হলো আবেশ, যেটা না ছুঁয়ে, আর একটা হলো কি ডাইরেক্ট ছুঁয়ে, ঠিক আছে। এটা কি এনে বলেছিলাম টপিকটাকে? ছুঁয়ে যেটা হয়, একটা আবেশ বলেছিলাম, একটা ডাইরেক্ট ছুঁয়েটা কি বলেছিলাম? পরিবহন, আর কি পরিবহন দ্বারা আহিতকরণ, একদম একটা আহিত বস্তু থেকে আধান আর একটা আহিত বস্তুতে মানে একটা বস্তুতে পরিবহিত হয়, ঠিক আছে, ডাইরেক্ট ছুঁয়ে যেটাকে বলে। তো সেটা একটা বললাম কি আবেশ দ্বারা, তো আর একটা ঘর্ষণ দ্বারা বলেছিলাম, ঘষে, ঠিক আছে। তো এখানে বলছে পরিবহন পদ্ধতিতে, এখানে লেখা আছে কি মনে থাকে না, খুঁজে বেড়াই। পরিবহন পদ্ধতিতে যদি আহিত বস্তু দ্বারা কোনো একটা পরীক্ষাধীন বস্তুকে আহিত করি, তাহলে করলে বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনতে হবে কি? অবশ্যই। আবেশ করার সময় সংস্পর্শে আনতে হয় না, তবে যদি পরিবাহিত করতে হয়, মানে একটা যদি আমাকে আধান আহিত বস্তু দ্বারা যদি আরেকটা বস্তুকে আহিত করতে হয়, তাহলে এটাকে আমাকে ডাইরেক্ট টাচ করতে হবে, এবং টাচ করলে এই আধানটা এই বস্তুতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে।
ডাইরেক্ট টাচ করতে হবে এবং টাচটা করে ডাইরেক্ট আধানটাই ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো বিপরীত আধান বা সম আধান আবিষ্ট টাবিষ্টর ব্যাপার নাই, গোটাটাই এবার কিন্তু ওই আধানে আহিত হয়ে যাবে। তো প্রশ্নটা পুরোটা পড়ি। পরিবহন পদ্ধতিতে একটি আহিত বস্তু দ্বারা একটি পরীক্ষাধীন বস্তুকে তড়িতাহিত করতে হলে বস্তু দুটোকে কি সংস্পর্শে আনতে হবে? অবভিয়াসলি ইয়েস। পরীক্ষাধীন বস্তুটি কী ধরনের তড়িতাহিতে আহিত হবে? যেটা আহিত বস্তুর আধান সেই ধরনের আহিতে আহিত হবে, মানে সম আধানে আহিত হবে। তাহলে অপশান কী আছে? না সমতড়িৎ, না বিপরীত তড়িৎ, হ্যাঁ সমতড়িৎ, আর হ্যাঁ বিপরীত তড়িৎ। তুমি নিজেই বলো প্রথম প্রশ্ন উত্তর কী ছিল? হ্যাঁ হয়ে গেল। আর তারপরটা সমতড়িৎ, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি, তাই তো? হ্যাঁ এবং সমতড়িৎ, বুঝা গেল? চলো 4 নম্বর। 4 নম্বর কী বলছে ভালো করে শুনবে, এটা কিন্তু ইন্টারেস্টিং আছে। একটি ফাঁপা পরিবাহী গোলকের ভিতরের পৃষ্ঠ সি ও বাইরের পৃষ্ঠ ডি। একটা ফাঁপা পরিবাহী গোলক নিলাম, ফাঁপা পরিবাহী গোলক যার ভেতরের পৃষ্ঠ সি, বাইরের পৃষ্ঠ ডি। একে ধনাত্মক তড়িতে আহিত করা হলো। এইখানে প্রথম স্টেপটা বলি। যখন কোনো, হয়তো আগেরটা তো বলেছিলাম, যখন কোনো পরিবাহীকে কোনো আধান দ্বারা আহিত করা হবে, সেই আধানটা ওই পরিবাহী সর্বদা বাইরের পৃষ্ঠে বিরাজমান হবে। কোথায় হবে? বাইরের পৃষ্ঠে, ভেতরের পৃষ্ঠে কিন্তু নয়। যদি কোনো পরিবাহী নিই, সেই পরিবাহীতে যদি আমি আধান দিই, তাহলে সেই আধানটা কী হবে? যদি সেটা অপরিবাহী হয় তাহলে যেখানে আধান দেবো সেখানে থেকে যাবে। কিন্তু যদি কোনো পরিবাহী নিই, তাহলে সেই পরিবাহীটা যেমন একটা ফাঁপা গোলক হতে পারে, হ্যাঁ, তো সেই পরিবাহীটিতে যদি আমি আধানটা দিই, সেই আধানটা কিন্তু ভিতরের পৃষ্ঠে থাকবে না, বাইরের পৃষ্ঠে ছড়িয়ে যাবে। আবার ছড়িয়ে যাবে কিন্তু দলমাত্রিক ঘনত্ব পড়েছিলাম, আবার বলছি, এখানে বলবো কি বাইরের পৃষ্ঠে ছড়িয়ে যাবে, পুরোটাই বাইরের পৃষ্ঠে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে, সমভাবে পুরো ক্ষেত্র বলে। কোথায়? বাইরের পৃষ্ঠে, ভেতরের পৃষ্ঠে কিন্তু কোনো আধান থাকবে না, মনে থাকবে। যদি না আবেশ ব্যাপারটা আসে, আবেশ যদি ডাইরেক্ট যদি আহিত করি, তাহলে কিন্তু সেই আধানটা কখনোই ভেতরের পৃষ্ঠে থাকবে না। ফর এক্সাম্পল বুঝিয়ে দিই, এখানে একটা বোঝাচ্ছি। এখানেই মনে করো একটি ভেতরে গোলক আছে আর একটি বাইরে গোলক আছে। আচ্ছা, এখানেই বোধহয় সেই গল্পটাই আছে। আচ্ছা, এখানেই করে দিচ্ছি, এখানে যাবে। মনে করো এই বাইরের গোলকটা, ঠিক আছে, এই বাইরে বা আচ্ছা গোলক দিয়ে, এটা নর্মাল গোলক দিয়ে বোঝাই। এই গোলকটাকে মনে করো ফাঁপাই গোলক, মনে করো ফাঁপা পরিবাহী মনে করো। এটাকে যদি কোনো একটা আধান দ্বারা আবিষ্ট করা হয়, না টাচ করে, তখন কিন্তু এর বাইরের প্রান্তে নেগেটিভ আর ভেতরের প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট হবে। মানে এক্ষেত্রে কিন্তু ভেতরে আধানটা থাকবে যতক্ষণ না ভেতর প্রান্তকে ভূসংলগ্ন করা হচ্ছে। কিন্তু যদি কোনো পরিবাহীকে ডাইরেক্ট আহিত করা হয়, ডাইরেক্ট পরিবহন দ্বারা বা টাচ করিয়ে, ঠিক আছে, তবে কিন্তু ওর আধান সর্বদা বাইরের পৃষ্ঠে থাকবে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, চলো। কিন্তু যদি আবেশ করা হয়, তাহলে আমাকে দেখতে হবে যে দূরের প্রান্ত কোনটা আছে। দূরের প্রান্তকে যদি আমরা গ্রাউন্ড করে দিই, তাহলে কিন্তু সেটা কিন্তু আবার চলে যায়, ঠিক আছে। দূরবর্তী প্রান্তের আধানটা মুক্ত আধান হয়, মুক্ত আধানকে গ্রাউন্ড করলে সেটা কিন্তু গ্রাউন্ডে চলে যায়। আচ্ছা, এখানে আসি সি আর ডি। প্রশ্ন পড়ি। এটি ফাঁপা পরিবাহী গোলকের ভিতরের পৃষ্ঠ সি আর বাইরের পৃষ্ঠ ডি করলাম। একে ধনাত্মক তড়িতাহিত আহিত করা হলো, তাহলে সেই ধনাত্মকটা খালি ডি প্রান্তে থাকবে, সি প্রান্তে কিন্তু কোনো রকম আধান থাকছে না। প্রথম কথা বুঝতে পারলে কি পারলে না বলো? ওকে, প্রথম গল্প। দ্বিতীয় গল্প। আরেকটি বড় সমকেন্দ্রিক ভূসংলগ্ন ফাঁপা গোলক দিয়ে প্রথম গোলকটিকে ঘিরে রাখা আছে। তাহলে এখানে আরেকটা গোলক দিয়ে এটাকে ঘিরে দিলাম। ওকে, ভালো কথা। বড় গোলকের ভিতরের ও বাইরের প্রান্ত এম আর এন। তাহলে কি বলতে আবার বলি, বড় গোলকের ভিতরের ও বাইরের প্রান্ত এম ও এন। এটা তাহলে এম আর এটা এন, ভালো কথা। তাহলে সি, তারপরে কি বলছে, বাইরের প্রান্ত এম ও এন। হ্যাঁ, বড় গোলকের ভেতরের ও বাইরের তল দুটি যথাক্রমে এম ও এন। তাহলে সি ডি এম আর এন এই তলের আধান কি হবে? আবার পড়ি। একটি ফাঁপা পরিবাহী গোলকের ভিতরের পৃষ্ঠ সি, ভালো কথা, বাইরের পৃষ্ঠ ডি। ওকে, একে ধনাত্মক তড়িতে আহিত করা হয়েছে আরেকটি বড় সমকেন্দ্রিক ও ভূসংলগ্ন। এই আচ্ছা, এখানে যে ভূসংলগ্ন কথা বলেছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সমকেন্দ্রিক হলো কিন্তু ভূসংলগ্ন, এটা কিন্তু ভূসংলগ্ন করা হয়েছে। ওকে,
ফাঁপা গোলক দিয়ে প্রথম গোলকটিকে ঘিরে রাখা আছে। বড় গোলকের ভেতরে ও বাইরের তলদুরি যথাক্রমে এম আর এন হলে সিডি এম এন এদের আধানগুলো কী হবে? আচ্ছা, সিডি এম এন সবাই দেখতে পাচ্ছ। প্রথমে সি এর আধান 0, কেন বলো? কারণ বলে দিয়েছিলাম যে ভেতরে কোনো আধান থাকবে না, কারণ এটা ডাইরেক্ট করা আছে। ডি এর আধান প্লাস। ওকে, এবার আসি এম আর এন। কী বলেছি? এম আর এন টাচ করে নাই মানে এখানে আবেশ হবে। আবেশ হওয়া মানে ক্লোজ প্রান্তে নেগেটিভ আধান, ক্লোজ প্রান্তে নেগেটিভ আধান, আর দূরের প্রান্তে পজিটিভ আধান। তাহলে বাইরের প্রান্তে হলো পজিটিভ আধান, ভেতরের প্রান্তে নেগেটিভ আধান। কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম, দ্য প্রবলেম ইজ এটা গ্রাউন্ড করা আছে, আর গ্রাউন্ড করা থাকে দূরবর্তী যেটা মুক্ত আধান বলি সেটা কিন্তু গ্রাউন্ডে চলে যাবে। তাহলে বাইরেটা আলটিমেট হয়ে গেল আবার 0, থাকবে না কারণ গ্রাউন্ডে চলে গেল। সো দ্য অ্যান্সার ইজ সিতে 0, ডিতে প্লাস, এম এ মাইনাস, আবার এন এ 0। এবার অপশানগুলো দেখি। অপশান এ সি ধনাত্মক, বাদ, আর লাভ নাই। প্রথমে সি তো। অপশান বি দিয়ে শুরু করি। সিতে 0 মিলেছে, ডিতে ধনাত্মক মিলেছে, এম এ ঋণাত্মক মিলেছে, আবার এন এ 0 মিলে গেছে। অপশান বিতেই মিলে গেছে, তাহলে আর অপশানগুলো দেখার দরকার নাই। তাহলে অপশান বি 0 ধনাত্মক ঋণাত্মক 0, 0 ধনাত্মক ঋণাত্মক 0। ওকে, এই গেল 4। এবার আমরা নেক্সট 5 করব। আপাতত এখানে জায়গা নেই, চলো দেখো নেক্সট 5 নম্বর। জার্মেনিয়াম হলো এক প্রকার পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী নাকি অতিপরিবাহী? সবাই জানে জার্মেনিয়াম, সিলিকন এরা হলো অর্ধপরিবাহী। এগুলা জ্ঞানমূলক, জানো, নিজের জ্ঞানের তথ্য বাড়াও, তথ্য ভাণ্ডার বাড়াও। হ্যাঁ, অর্ধপরিবাহীকে তাহলে জার্মেনিয়াম, সিলিকন, আশা করি ক্লাস 10-এও পড়ে এসছো। তাহলে 5 নম্বর হলো অপশান সি, অর্ধপরিবাহী। 6 নম্বর। তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের জন্য অংশগ্রহণকারী মূল কণা হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না মুক্ত ইলেকট্রন। এটা কিন্তু হুট করে ইলেকট্রন দেখে ইলেকট্রন করবে না, কারণ এখানে আরেকটা অপশন মুক্ত ইলেকট্রন দিয়েছে, যেটা আমি আগের বললাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন, যদি মুক্ত ইলেকট্রন অপশনটা না থাকে তখন ইলেকট্রন লেখা যায়, কিন্তু ইলেকট্রন আর মুক্ত ইলেকট্রন একসাথে থাকলে কিন্তু মুক্ত ইলেকট্রনটাই প্রাধান্য পাবে। হ্যাঁ, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সাত নম্বর। তড়িৎ আবেশের ফলে আবিষ্ট বস্তুর থেকে আবেশী বস্তুকে যথেষ্ট দূরে সরিয়ে নিলে আবিষ্ট বস্তুর আধান কী হবে? দেখো, তড়িৎ আবেশ হলো কীভাবে? তড়িৎ আবেশ হলো একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর কাছে আনলাম, অনাহিত বস্তুর নেগেটিভ এখানে গেলে, এখানে পজিটিভ হলো দূরে। এবার যদি এই আহিত বস্তুটাকে কি বলছে, আবেশী বস্তু থেকে যথেষ্ট দূরে নিয়ে চলে যায়, তাহলে তার এফেক্টের উপর থাকবে না, অর্থাৎ এটা আবার অনাহিত হয়ে যাবে। তাহলে অপশন কী আছে? অপশন হলো অন্তর্হিত হয়। অন্তর্হিত মানে অনাহিত হয় আর কি, বৃদ্ধি পায় হ্রাস পায় হবে না, বাড়বে কমবে না, একবারে মানে অনাহিত হয়ে যাবে, আবার অপরিবর্তিত থাকে তো কখনোই হবে না। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অন্তর্হিত হয়, ওই তো অনাহিতকে বলছে অন্তর্হিত হয়। চলো 8 নম্বর। আবেশের দরুন কোনো পরিবাহীর নিকটতম প্রান্তে আবিষ্ট আধানকে কি বলা হয়? একবারই বললাম যে কোনো পরিবাহী যখন আবেশ করে নিকটবর্তী প্রান্তকে বলে বদ্ধ আধান, আর দূরবর্তীটাকে বলা হয় মুক্ত আধান। সেখানে নিকটবর্তী প্রান্ত জিজ্ঞেস করেছে, অপশন এ মুক্ত আধান, বি বদ্ধ আধান, ঋণাত্মক আধান, মানে ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হবে নিকটতম প্রান্তটা হলো বদ্ধ আধান, মানে অপশন বি। আর এটা হলো অপশন বি, বদ্ধ আধান। চলো 9। একটি ফাঁপা পরিবাহী গোলককে +5 কুলম্ব আধানে আহিত করা হলো। একটা ফাঁপা পরিবাহী গোলককে +5 কুলম্ব আধানে আহিত করা হলো, মানে +5টা কিন্তু বাইরের পৃষ্ঠে থাকবে, ঠিক আছে, কুলম্ব। ওকে, গোলকটির ভিতরে পৃষ্ঠে আধানের পরিমাণ কত হবে? ভেতরে তো কোনো আধান থাকবে না, কি বলেছিলাম যে কোনো পরিবাহীর আধান সর্বদা তার বাইরের পৃষ্ঠে থাকে। সো ভেতরে আধান 0। অপশন +5, -5, +2.5 নাকি 0? দ্য অ্যান্সার ইজ 0। অপশন ডি 0। ওকে, তাহলে এই হয়ে গেল পরিচ্ছেদ সংক্রান্ত। পরবর্তী পরিচ্ছেদ সংক্রান্তে যাওয়ার আগে আমরা দেখি এখানে চলে যাবো আমরা। এবার আমরা চলে যাবো এখানে তড়িৎ আবেশ বলে
মানে যেটা আমরা পরিচ্ছেদ সংক্রান্ত করলাম সেটারও আরও কিছু পার্ট এখানে আছে যেটাকে তড়িৎ আবেশ বলছে। এবার আমরা ব্যাক টু দ্য অনুশীলনী এখন আমরা 16, 17, 18, 19 করবো, তারপরে আধান বন্টনে নতুন পার্টে যাবে। তো নতুন এই পার্টে যেটা করাচ্ছি সেটা কি তড়িৎ আবেশ অনুশীলনী। তড়িৎ আগের মধ্যেও কিন্তু এই পরিচ্ছদে কিন্তু তড়িৎ আবেশটা ঢুকে আছে কিন্তু, হ্যাঁ তড়িৎ আবেশটা এখানে আবার ঢুকছে আর কি, তড়িৎ আবেশটা আবার ঢুকছে। এটা আবার কোন পার্ট করছি আমরা, এটা আবার অনুশীলনী করছি। আবার এখানে আমরা অনুসরণ করছি। এবার অনুসরণ কত নম্বর করবো, অনুসরণ করবো আমরা 16 নম্বর। ঠিক আছে, চলো 16 নম্বর কি বলছে দেখো। তড়িৎ আবেশ কেবলমাত্র পরিবাহী পদার্থে সৃষ্টি করা যায়, কেবলমাত্র অন্তরক পদার্থে সৃষ্টি করা যায়, কেবলমাত্র পরিবাহী পদার্থে সৃষ্টি করা যায়, নাকি পরিবাহী অন্তরক উভয় পদার্থে সৃষ্টি করা যায়? দ্য অ্যান্সার ইজ পরিবাহী অন্তরক উভয় পদার্থে সৃষ্টি করা যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, পরিবাহী পদার্থের মধ্যেও প্রোটন ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থাকে, আর অপরিবাহীর মধ্যেও প্রোটন ইলেকট্রন থাকে। সো তড়িৎ আবেশ সব কিছুতেই। নেক্সট 17 নম্বর, তো এটা অ্যান্সার কী হলো? 16 নম্বরটা হলো আনসার ডি। কী হবে? পরিবাহী ও অন্তরক, পরিবাহী ও অন্তরক উভয় পদার্থে সৃষ্টি করা যায়, উভয় পদার্থে সৃষ্টি করা যায়। 17 নম্বর কি বলছে? আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার। এইটা একটা বলে দিই, এটা আবার আমরা চলে আসি তলমাত্রিক ঘনত্বতে। তলমাত্রিক ঘনত্ব আমরা শিখলাম সিগমা ইকুয়াল টু কি, তলমাত্রিক ঘনত্ব মানে আধান প্রতি একক ক্ষেত্রফলে কতটা থাকবে, ঠিক আছে, সেটা তলমাত্রিক ঘনত্ব বলে। আমরা কি বললাম, কোনো পরিবাহীতে আধান দিলে সেটা তার পৃষ্ঠচাপ হয়, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে প্রতি ক্ষেত্রফলে কী হয়, সমানভাবে বণ্টিত হয়। এবার যদি ক্ষেত্রফল সব জায়গায় সমান না থাকে তাহলে তার বন্টনটি কী হবে, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এরিয়ার উপর ডিপেন্ড করছে, অতএব এখান থেকে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/a। তার মানে যার এরিয়া যত বেশি হবে সেখানে তত আধান কম জমবে, আর যার এরিয়া যত কম হবে, এরিয়া কম মানে বক্রতা বেশি। এই দেখো ব্যাপারটা বুঝো, এটার বক্রতা আর এটার বক্রতা, কার বক্রতা বেশি? এটার বক্রতা বেশি, এটার বক্রতা কম, এটা আরও বক্রতা কম, স্ট্রেট। এই তিনটার মধ্যে এর বক্রতা বেশি। দেখো বক্রতা বেশি হওয়া মানে এই পয়েন্টটার কথা ভাবো, এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা, আর এখানে এই পয়েন্টটা দেখো শুধু পয়েন্টই, কিন্তু এই পয়েন্টটা কিন্তু মানে অনেকটা জায়গা জুড়ে একই পরপর মানে টানা যাবে, বক্রতার অনেক কম। ফলে এইখানে এই এরিয়াটা অনেক কম, এই পয়েন্টটা যদি ভাবো তো এইটুকুটা এরিয়াটা অনেক বেশি, এটা তো পুরোটাই সেম এরিয়া। সো যেখানে বক্রতা যত মানে তোমার বেশি, যেখানে বক্রতাটা যত বেশি সেখানটা তত তীক্ষ্ণ, আর যেখানে বক্রতা যত কম সেটা তত স্ট্রেট। আর যেখানে বক্রতা বেশি যত তীক্ষ্ণ সেখানকার এরিয়া তত কম, আর যেখানে এরিয়া যত কম সেখানে তার তলমাত্রিক ঘনত্ব তত বেশি। ফলে সেখানে আধানটা এখানে কি আধানটা এই মোটামুটি সমান জমবে, এখানে তো সমান জমবে, বাট এখানে হিউজ জমবে, কারণ এখানে বক্রতা খুবই কম। যার জন্য সূচের মাথায় বক্রতাও খুব কম বলে সেখানেও কিন্তু প্রচুর আধান জমে, ঠিক আছে। সো আবার বলি তাহলে, বক্রতা যত বেশি হবে তত তার এরিয়া কম হবে, আর এরিয়া যত কম হবে সেখানে আধান তত বেশি জমবে। সো এখানে প্রশ্ন হলো যে আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে আকৃতি কেমন হওয়া দরকার? আধান ধরে রাখার জন্য আধান স্টোরেজটাও বেশি করতে হবে, আর আধান স্টোরেজ করার জন্য কি বক্রতা বেশি হতে হবে। তো অপশন কি, গোলাকৃতি সূচিমুখ, ওহো না, মিস্টেক আছে এখানে, ভালো করে শোনো। ধরে রাখার জন্য আধান যদি ধরে রাখতে হয় তাহলে দেখতে হবে যে সেখানে আধান বেশি না জমে। কনসেপ্টটা হলো যেখানে আধান বেশি জমবে সেখান থেকে আধান তো ক্ষরিত হওয়ার চান্স আছে। মেঘ চমকায় কেন? বৃষ্টির সময় যখন মেঘে ঘষা লেগে মেঘের মধ্যে আধানের পরিমাণ প্রচুর হয়ে যায়, তখনই তো এয়ারে আধানটা ক্ষরিত হয়, ইলেকট্রনটা, সেটাই তো আমরা দেখতে পাই চিকচিক করে। তার মানে আধান তোমার মধ্যে যখন প্রচুর বেশি হয়ে যাবে একটা পয়েন্টে, সেই পয়েন্টে আধানটা তো ধরে রাখতে পারবো না, তখন সেটা ক্ষরিত করে দেবা। কিন্তু এখানে প্রশ্নটা বলছে যে আহিত পরিবাহী আধান যাতে বেশিক্ষণ ধরে রাখতে পারে, ধরে রাখার জন্য মানে কি সেখানে আধান কম জমতে হবে, তাহলে তো সেটা ধরে রাখবে। তার মানে কিন্তু সেখানে কিন্তু মানে বক্রতাটা বেশি না কম হতে হবে। যত বক্রতা কম হবে তাতে আধান তত কম জমবে, আর যত কম জমবে তত ক্ষরণ হওয়ার চান্স কম।
ফলে সেখানে আধানটা বেশিক্ষণ স্টে করবে। সো ওখানে কিন্তু গোলাকৃতি, সূচিমুখ বিশিষ্ট, শঙ্কুকৃতি নাকি ঘনাকৃতি। দেখো গোলাকৃতি হবে অ্যান্সার, কেন গোলাকৃতিতে সব জায়গায় এরিয়া সমান, ফলে কোথাও আধান বেশি জমবে না, সব জায়গায় সমান জমবে। সূচিমুখে বেশি জমবে, ফলে ওখান থেকে ক্ষরণ হওয়ার চান্স আছে। শঙ্কুর মাথাতে বেশি জমবে, ফলে ওখান থেকে ক্ষরণ হওয়ার চান্স আছে। আর ঘনাকৃতির চারিদিকে যে কোণাগুলো, ঘন কি 8টা কোণা আছে, তো সেই 8টা কোণাগুলোতে আধান বেশি জমবে, ফলে সেখান থেকে ক্ষরণ হওয়ার চান্স আছে। সো গোলাকৃতিতে কিন্তু সব থেকে বেশি আধান স্টে করবে। ওকে, সো 17 নম্বর কিন্তু অ্যান্সার হবে অপশন এ, গোলাকৃতি। প্রশ্নটা বুঝতে হবে। হ্যাঁ, চলো নেক্সট 18 নম্বর। 18 নম্বর কি বলছে, বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল। আচ্ছা, বজ্রপাতের কনসেপ্টটা তাহলে একটু দিতে হবে তোমাদের, কারণ বজ্রপাত তো তোমাদের এখন আপাতত মানে একটাই প্রথম প্রবলেম পেলাম, বজ্রপাত নিয়ে কিছু বলা হয়নি, তাহলে বজ্রপাতের কনসেপ্টটা একটু কিন্তু তোমাদের দিতে হবে। তাহলে একটু বজ্রপাতের কনসেপ্টটা নাও, আপাতত কোয়েশ্চেনটা এখান থেকে সরাচ্ছি, দিয়ে বজ্রপাতটা বুঝিয়ে দিয়ে আবার কোয়েশ্চেনটা নিয়ে চলে আসবো। তুমি কিন্তু তার মধ্যে বজ্রপাতটা টুকে নেবা। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখানে এইটুকুর মধ্যে বজ্রপাতটা এখন বোঝানো যাবে না, ঠিক আছে, নাকি এ পাশেই করি, অবশ্য কোয়েশ্চেন থাক, আমরা মিটিয়ে এখান থেকে করি। হ্যাঁ, 800 থেকে কী করি না, এটাই বেস্ট। কোয়েশ্চেনটা সরিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন যা সত্য, চল এবার আমরা এখানে করে দিই, এবার বজ্রপাতটা বুঝিয়ে কোয়েশ্চেনটা নিয়ে আসছি। আচ্ছা, বজ্রপাতটা কেমন করে হয় দেখো ভালো করে। এই হলো একটি উঁচু বিল্ডিং, আচ্ছা বজ্রপাত আর বজ্র নিবারক বোঝাচ্ছে আর কি। বজ্রপাতের সময় মানে কী করা উচিত সেটা তো বড় কথা না, বাড়িতে থাকা উচিত, ঠিক আছে। আর যাতে বজ্র নিবারক যে বাড়িতে আছে সেই বাড়ি থাকা উচিত, অবভিয়াসলি। অপশান দেখছি আমি পরে যাচ্ছে, এটা আগে বজ্র নিবারকটা বুঝি। আর বজ্রপাতটা তো আমরা জানি যে দুটো মেঘে যখন ঘষা লাগে, ঘর্ষণে আদান উৎপন্ন হয়, যখন আদানটা প্রচুর জমে যায় তখন সেটা ক্ষরিত হয়, দ্যাট ইজ দ্য বজ্রপাত, নাথিং বাট। আচ্ছা, এবার বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী? বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় হলো বাড়ির ছাদে 3টা সূচিমুখ লাগাতে হবে এবং সেটাকে একদম মাটির তলে তারটাকে গুঁজে দিতে হবে। এতে কী হবে, যখন কোনো মেঘ, যে মেঘটাতে প্রচুর আদান জমে গেছে, যখন কোনো মেঘ যেটাতে প্রচুর, যখন একটা আদান ধরো পজিটিভ ধরলাম, প্রচুর আদান জমে আছে, বা নেগেটিভ ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, প্রচুর আদান জমে আছে, এরকম মেঘ যখন তোমার বাড়ির ছাদে চলে আসবে, সেই ছাদে আসা মেঘের দ্বারা এই সূচিমুখগুলো আবিষ্ট হবে, ফলে এই সূচিমুখগুলোতে মাইনাস আদান তৈরি হবে এবং এই সূচিমুখের শেষ প্রান্তে এখানে প্লাস আদান আবিষ্ট হবে। তার মধ্যে প্লাস আদানটা যে দূরবর্তী প্রান্তে তৈরি হওয়া আদান, দ্যাট ইজ মুক্ত আদান, আর এই মাইনাস আদানগুলো কিন্তু বদ্ধ আদান, ফলে মাইনাস আদানগুলো কিন্তু ওখানে স্টে করে যাবে আর প্লাস আদানটা কিন্তু পৃথিবীতে চলে যাবে। ভালো কথা, গেল। এবার কি হবে, এবার এই মাইনাস আদানগুলো দ্বারা যেগুলো সূচিমুখে রয়েছে প্রচুর পরিমাণে জমবে সূচিমুখ, তার ফলে এতক্ষণে আদান জমবে যে ওই আদানগুলো আশেপাশের ধূলিকণাগুলোকে ডাইরেক্ট টাচ করে পরিবহন দ্বারা আয়িত করবে। এবার ডাইরেক্ট টাচ করে যদি করি, এগুলো ধূলিকণাগুলো কি, এগুলো ধূলিকণা যেগুলো এই সূচিমুখের আশেপাশে ওই আধানগুলো দ্বারা স্পর্শ হচ্ছে, তারা প্রত্যেকে এবার নেগেটিভ ধূলিকণায় পরিণত হবে। ওকে, এবার এই নেগেটিভ ধূলিকণাগুলো যেগুলো পরিণত হলো, সেই নেগেটিভ ধূলিকণাগুলো কী হবে, এই নেগেটিভ সূচিমুখ দ্বারা বিকর্ষিত হবে, ফলে এই বিকর্ষণের ফলে একটি মানে কী হবে, ফোর্সে তৈরি হবে, সেই ফোর্সে এই ধূলিকণাগুলো এই সূচিমুখ থেকে দূরে ভাগবে বা মেঘের দিকে যাবে। এই মেঘের দিকে যাওয়া ধূলিকণাগুলো কী করবে, একটি হাওয়ার সৃষ্টি করবে, যে হাওয়াটা ওই মেঘটাকে অনেকটা সরিয়ে দেবে সেখান থেকে। তাছাড়াও এই নেগেটিভ ধূলিকণাগুলো যখন মেঘের উপর গিয়ে পড়বে, মেঘের উপর পড়ে মেঘের যে প্লাস আদানকে মাইনাস আদান প্রতিমিত করে দেবে, কারণ প্লাস আর মাইনাস যখন রিকম্বাইন করে তখন কিন্তু আদান শূন্য হয়ে যায়। তো যতগুলো নেগেটিভ ধূলিকণা যাবে তত পরিমাণ ওখানে প্লাস আদানের পরিমাণ কমে যাবে, ফলে মেঘটার আদানের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে এবং হাওয়াতে একটু সরেও যাবে। তাছাড়া তার মেঘের আদানের পরিমাণটাও কমবে, আর আদানের পরিমাণটা কমে গেলে তার বজ্রপাতের মানে তার আদান ক্ষরণের চান্স কমে যাবে, আর ক্ষরণের চান্স কমে গেলে বজ্রপাতের চান্স কমে যাবে। দ্যাট ইজ দ্য কার্যনীতি অফ বজ্র নিবারক। বুঝতে পারলে? আশা করি তোমার স্যার পড়িয়েছে, আমি আরেকবার বলে দিই, তাও আরেকবার বলে দিচ্ছি। সূচিমুখ নির্বাহ, সূচিমুখে মেঘের যে আদান থাকবে তার অপোজিট আদান আবিষ্ট হবে, দূরবর্তীতে সমাধান আবিষ্ট হবে, সেই সমাধানটা মুক্ত বলে গ্রাউন্ড চলে যাবে গ্রাউন্ডে পৃথিবীতে, আর বদ্ধ আদানগুলো দরুন তার আশেপাশে ধূলিকণাগুলো সম আদানে আহিত হবে, সেই সম আদানগুলো সূচিমুখের আদান দ্বারা বিকশিত হবে, দিয়ে মেঘে যাবে, মেঘের আদানকে কমিয়ে দেবে এবং মেঘটাকে সরিয়ে দেবে। মেঘের আদানকে কমিয়ে দেওয়ার ফলে সেই বজ্রপাতের মানে সেই আদানগুলো ক্ষরণ হওয়ার চান্স কমে যাবে, ফলে বজ্রপাত হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন ব্যাক।
তো কোয়েশ্চেন ব্যাক করে কি বলছে, কোয়েশ্চেন ব্যাক করে বলছে বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ স্থান কোনটি? বৃক্ষতল অবশ্যই না, কারণ বৃক্ষতল গাছের যত উঁচু অংশ হবে, গাছের তো গাছ তো মেঝে মানে মাটি থেকে উঁচুতেই তৈরি হয় না, হাইট আছে তো গাছের, তো তত বজ্র কি, এবার দেখো ক্ষরিত হতে 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 ইলেকট্রনটা আস্তে আস্তে এয়ারে হিট তৈরি করতে করতে ইলেকট্রনের পাওয়ার ধীরে ধীরে কমে যায়, তো যতটা আসতে পারে ট্রাভেল করতে পারে, তো গাছের কি, গাছটা তো পৃথিবী থেকে উপরে, ফলে সেখানে তো মানে ট্রাভেল করার তাড়াতাড়ি ট্রাভেল করবে, তাই না? ফলে সেই জায়গায় কিন্তু কী বলে ক্ষরণ হওয়ার চান্স বেশি। সো গাছের তলা কখনোই না, টেলিফোন পোস্টও কখনো না। সব থেকে ভালো অপশন হলো বজ্রবহযুক্ত বাড়ি, এর থেকে তো ভালো অপশন হতে পারে না, তাই না? উঁচু মাটির দেয়ালও কখনো না, উঁচু অংশ উঁচুতে তো থাকবোই না, তবে বজ্রবহযুক্ত বাড়িটাই সব থেকে ভালো অপশন। আর যদি বজ্রবহ নাও থাকে বাড়িতে, তবু বাড়িটাই সব থেকে সেফ অপশন। ওকে, চলো, তো এখানে অপশন হলো অপশন 18টা সি, বজ্রবহযুক্ত বাড়ি। এই যে বজ্রবহ না, এই ত্রিশূলটা, ঠিক আছে, তিনটা মুখ সূর্যমুখ বলা, যেটা বজ্র বহযুক্ত বাড়ি। চলো 19 নম্বর, বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি তৈরি হয়, অবভিয়াসলি এখনই তো বললাম, তাই না? ওই মেঘের ঘর্ষণে আর কি, যাই কি বলছে, বৃষ্টিকণাগুলি ইলেকট্রনে পরিণত হওয়ার জন্য না, এগুলো না কিছু না, পৃথিবী তৈরি করার জন্য না, সূর্যের দ্বারা কোনো না, জলকণাগুলি পারস্পরিক ঘর্ষণের জন্য। জলকণা মানেই মেঘ মানে কি, ওই জলকণা একসাথে কি মেঘ বলে, ঠিক আছে? ওই মেঘগুলোকে পরস্পরের ঘর্ষণের ফলে, বা এক কথায় জলকণাগুলির পারস্পরিক ঘর্ষণের ফলে। অপশন ডি, জলকণাগুলির পরস্পর ঘর্ষণের ফলে। চলো, এই হয়ে গেল আমাদের অনুশীলনীর 19 পর্যন্ত। এবার আমরা লাস্ট 20 থেকে 25 করব, যেখানে আধান বন্টন নিয়ে আছে, আর পরিচ্ছেদ সংক্রান্ত করব, যেখানে আছে পরিচ্ছেদ সংক্রান্ত আছে 1 2 3 4টা 5টা 6টা, দুটো পরিচ্ছেদ আছে, দিয়ে আমাদের শেষ হয়ে যাবে অনুশীলনী আর পরিচ্ছেদ। তারপরে আমরা পরবর্তী ক্লাসে স্কিল বেস টাইপের এমসিকিউগুলো করব। চলো দেখো, সো নেক্সট 20 থেকে 25 আধান বন্টনের উপর রয়েছে, এগুলো আমরা করি। আধান বন্টনের তো জেনারেল ফর্মুলা কি, সিগমা ইকুয়াল টু তলমাত্রিক ঘনত্ব Q/A, এ মানে এরিয়া, কারণ একটা পরিবাহীর আধান সবসময় তার মানে আউটসাইড এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়, মানে বন্টিত হয়। তো শুরু করি, প্রথম প্রশ্ন 20 কি বলছে, আধান বন্টনের বিচ্ছিন্ন কোশ্চেন আসছে, দেখো, বিচ্ছিন্ন আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ভালো কথা, এই বক্তব্যটি কি সত্য? হ্যাঁ, অবশ্যই, সবসময় সত্য। অপশন কি এবার? ও সব ক্ষেত্রে, নিরেট ও ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে, কেবলমাত্র গোলক পরিবাহীর ক্ষেত্রে, যেসব পরিবাহীর তীক্ষ্ণাগ্র প্রান্ত নেই সেসব পরিবাহীর ক্ষেত্রে, নো, সব ক্ষেত্রে, ঠিক আছে, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য যে আধান সবসময় কোনো পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। অপশন এ, সর্বক্ষেত্রে। 21, একটি গোলকের ব্যাস 2 সেমি, গোলকটি ফাঁপা ও পরিবাহী। ভালো কথা, গোলকটিতে 12.56 ইউনিট আধান থাকলে ওর ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্বের মান কত? আচ্ছা, অঙ্কটা করবো ভাবলাম, একটা অঙ্ক এলো এতক্ষণে, কিন্তু করার কোনো দরকার নেই, কারণ কথাটা ভেতরের পৃষ্ঠে বলেছে। যদি বাইরের পৃষ্ঠে বলতো তাহলে আমরা করতাম Q/4πr², কারণ গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr² হয়, কিন্তু যেহেতু এখানে খালি ভেতরের পৃষ্ঠে কথা বলেছে, তার কোনো দরকারই নেই। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 12.5656, আর অপশন ডি 6.28, ডাজন্ট ম্যাটার, দ্য অ্যান্সার ইজ 0, কারণ ভেতরের পৃষ্ঠে কোনো রকম আধান থাকে না। অপশন এ, আধান থাকে না, তো তলমাত্রিক ঘনত্ব কী করে থাকবে, বা আধানের কথাই তো বলেছে, তলমাত্রিক ঘনত্ব বলেছে, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু Q/A। এবার কিউ যদি 0 হয় তো 0/A ইকুয়াল টু 0। চলো 22, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে। একটা নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আদান ধরে রাখবে কম বেশি একই
নাকি কোনোটাই নয়? দেখো ভাই, নিরেট হোক আর ফাঁপা, ডাজেন্ট ম্যাটার, দ্য ম্যাটার আধান সবসময় তার বাইরের পৃষ্ঠে বর্তমান। সো বাইরের পৃষ্ঠ কি নিরেট হোক আর ফাঁপা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে নিরেটগুলোকেও বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², ফাঁপাগুলোকেও ক্ষেত্রফল 4πr²। সো তলমাত্রিক ঘনত্ব দুজনই সেম, সিগমা ইকুয়াল টু Q/4πr²। সো দুজনই আধান সেম ধরে রাখবে, কেউ বেশি বা কেউ কম ধরে রাখতে পারবে না, একমাত্র ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আধান কতটা ধরে রাখবে সেটা ডিপেন্ড করে তার ক্যাপাসিটেন্স বা ধারকত্বের উপর, যেটা আমরা এখন 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বো, 1 2 3 4 নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বো, ঠিক আছে? সেখানেও যেটা আমরা শিখবো, দেখবো যে ধারকত্ব মানে আধান ধরে রাখার ক্ষমতা, সেটাও ডিপেন্ড করে ব্যাসার্ধের উপর। যার যত বেশি ব্যাসার্ধ হবে তার তত বেশি আধান ধরে রাখার ক্ষমতা হবে। ওকে, সো এখানে মানে পরিবাহীটা নিরেট পরিবাহী না ফাঁপা পরিবাহী ডাজেন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ পরিবাহীর যদি ব্যাসার্ধ যেটা সেই হিসাবে তার ক্যাপাসিটেন্স হবে বা ধারকত্ব হবে। আপাতত সেটার তো পরের কথা, এখন ভাবো ব্যাসার্ধ যদি সেম হয় তা তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেম, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব সেম, তলমাত্রিক ঘনত্ব সেম মানে তাদের মধ্যে আধান ধরে রাখার ক্ষমতাও সেম, মানে দুজনই সেম পরিমাণ আধান জমে রাখবে, অর্থাৎ অপশন সি অ্যান্সার, একই পরিমাণ। এসআইতে তলমাত্রিক ঘনত্বের একক কি? তলমাত্রিক ঘনত্ব কি হয়? কিউ ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু Q/A। এবার কিউ মানে হলো কুলাম্ব আর এ মানে মিটার স্কোয়ার, তাহলে কুলাম্ব পার মিটার স্কোয়ার। অপশন দেখি, অপশন এ কুলাম্ব পার মিটার স্কোয়ার, কুলাম্ব পার মিটার কিউব, অপশন সি অ্যান্সার, কুলাম্ব পার মিটার স্কোয়ার। 24 4 সেমি ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 স্ট্যাট কুলাম্ব আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব, ফার্স্ট টাইম একটা অঙ্ক এলো, তো তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হয় Q/A। এবার এখানে কিউ কি বলেছে, কিউ কত 10 স্ট্যাট কুলাম্ব, ভালো কথা, মানে সিজিএস। হ্যাঁ, তাহলে এ কত, এ হলো কি জিনিস, এটা গোলীয় পরিবাহী, মানে 4πr², 4πr² মানে 10/4 আর কত বলেছে ব্যাসার্ধ, কত বলেছে, ব্যাস বলেছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার মানে 2 স্কোয়ার। সো 10/4 16 16 পাই, দ্যাট ইজ 5 8 নাকি 5/8 পাই। অপশান কিছু আছে দেখি, অপশান ক্যালকুলেশনের অপশান আছে, সংখ্যাতে অপশান আছে, তাহলে পায়ের মান বসাতে হবে। পায়ের মান হয় 3.14, 5/8 ইন্টু 3.14। তো এদিকে 3 এদিকে 5 মানে 0.10 আসবে। আচ্ছা, হবে 8 3 এটা 5 ভাবলাম, এটা 8 3 নিয়ার অ্যাবাউট 24 ভাবলাম, তাহলে 24 দিয়ে 5কে 0 নিলাম, তাহলে হয়ে গেলো 50.2, 24 2 48 হয়ে গেল, 2 20, 24 মানে 0.20 নিয়ার অ্যাবাউট। তাহলে কোন অপশানটা হচ্ছে 0.2, অপশান সি, অপশান সি 0.2। আচ্ছা, এটা ক্যালকুলেশন কেমন করে করলাম, তোমার তো ওখানে ক্যালকুলেটার পাবো না, এই ক্যালকুলেশনের ট্রিকটা শিখে রাখো। ট্রিকটা হলো এই যে পাই আছে, পায়ের মান তোমাকে জানতে লাগবে 3.14, এবার 3.14কে আমি 3 ধরলাম। এই অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন যতদিন শিখবে ততদিন তুমি নিট বা যেই এগুলো পাস করতে পারবে না, ঠিক আছে? এখন থেকে শেখা স্টার্ট করো ক্যালকুলেশন কেমন করতে হয়। অপশান দেখো, অপশান দেওয়া আছে 0.05, 0.1, 0.2, 0.4। এবার দেখো 3.14 কিন্তু 3 ধরলাম, ডাজন্ট ম্যাটার, 3 3 8 24, 5/24 ক্যালকুলেশন করলে 0.2 হয়ে গেল, তাই না? তারপর নেয়ার আনসারটা দেখতে হবে, ঠিক আছে? এখানে পারফেক্ট চলে এলো, তাই নেয়ারটা দেখবো। এবার এভাবে কিন্তু ক্যালকুলেশন নিজেকে করতে হবে, কোনো ক্যালকুলেটার আমি ইউজ করবো না, তুমি ইউজ করবে না, ঠিক আছে? চলো নেক্সট 25 2 কুলাম্ব তড়িৎ আধানের ইলেকট্রন সংখ্যা, মানে এটা আবার হঠাৎ করে প্রথম দিককার অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, 2 কুলাম্ব তড়িৎ আধানের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিউ ইকুয়াল টু হয় NE, ঠিক আছে? কিউ এর জায়গায় বলছে 2 কুলাম্ব, এন বের করতে হবে, ই হলো 1.6 ইন্টু 10⁻⁻19। সো এন ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, দ্যাট ইজ 2/1.6 ইন্টু 10⁻19। তো 2 পয়েন্ট করে দাম 20/16, 4 দিয়ে যদি কাটি 4 5 20, 4 4 16 ইন্টু 10⁻19, 4 দিয়ে করলে 4 1 4, 1 0, 4 2 8, ব্যাস, ইন্টু 10⁻19 টি। সো 1.2 ইন্টু 10⁻19 নিয়ার অ্যাবাউট অ্যান্সার দেখি, এখানে 12.5, আচ্ছা 1.2 আছে, আচ্ছা 3টা অর্ডার আছে, একটা 5 নিয়ে নিই, তাহলে
চার 4 হলো, 1 10, 4 2 8 হলো, 2 20, 4 5 20, মানে 1.25 × 19, মানে এবার এখানে সবটি 12.5 আছে, তাহলে 12.5 করতে গেলে দেখো আর একটা করে দশমিক এদিকে নিয়ে গেলাম, তাই তো? তার মানে কি একটা 10 গুণ করে দিলাম, তাহলে 10⁻18 বাঁচলো। তাহলে অপশন হবে 12.5 × 10⁻18। অপশন দেখি, 12.5 × 10⁻18 হবে না, 12.5 - হবে না, 12.5 × 10⁻18, অপশন সি। সো অ্যান্সার হলো অপশন সি, 12.5 × 10⁻18টি। ঠিক আছে, অপশন সি, 12.5 × 19 হবে না। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই হলো 25, 20 থেকে 25 এমসিকিউ কিসের উপর করে, অনুশীলনীর। এবার আমরা করব পরিচ্ছেদ। আর দুটো পরিচ্ছেদ থাকলো, ঠিক আছে? একটা পরিচ্ছেদ 9 পৃষ্ঠায় আছে, একটা আছে 10 পৃষ্ঠাতে আছে, ঠিক আছে? চলো প্রথম পরিচ্ছেদটা করি। চলো, এটা হলো ওই তলমাত্রিক ঘনত্বের উপর একটা পরিচ্ছেদ রয়েছে, সেটা হচ্ছে কিছু এমসিকিউ, আর দুটো এমসিকিউ আছে পরিচ্ছেদে বজ্র নিবারক বা বজ্রবায়ুর উপর। তো আগে এটা করি, এতক্ষণ করলাম তাদের উপর ভিত্তি করে আছে, সেম আবার দেখে নাও। এরপর কী বলছে, 1 নম্বরটা কী বলছে, কোনো পরিবাহীর পৃষ্ঠের যে অংশে বক্রতা যত বেশি, বক্রতা বেশি মানে ওই অংশে বক্রতা বেশি মানে কি বলতো, ওই অংশ কোনটা বেশি, বক্রতা কম মানে ফ্ল্যাট, আর বক্রতা বেশি মানে আস্তে আস্তে জিনিসটা কোনা হচ্ছে, ঠিক আছে? মানে এরিয়া কমছে। তো বক্রতা যত বেশি সেই অংশে তলমাত্রিক ঘনত্ব কী হবে, যত বক্রতা বেশি হবে সেখানে আধান তত বেশি জমবে, অর্থাৎ এখানকার তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। সো অপশন এ, তত বেশি তত কম, অন্যান্য অংশের সমান, বক্রতার উপর নির্ভর করে না। সো অপশন এ হবে রাইট অ্যান্সার, তত বেশি। এ কী হবে, তত বেশি। বুঝতে পারলে তো আগে বলো, বক্রতা যত বেশি, বক্রতা কম মানে ফ্ল্যাট, বক্রতা বেশি মানে আস্তে আস্তে ব্যাপারটা বক্র হচ্ছে মানে কি কর্নার বাড়ছে, কর্নার যত বেশি কোণা হবে তত এরিয়া কম, বক্রতা যত বেশি তত এরিয়া কম, আর এরিয়া যত বেশি কম তলমাত্রিক ঘনত্ব তত বেশি, বিকজ তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু আধান বাই এরিয়া, তো এরিয়া কম হলে তলমাত্রিক ঘনত্ব বেশি হয়, ঠিক আছে? নেক্সট 2 নম্বর, একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকের পৃষ্ঠে 4 পাই কুলম্ব আধান বর্তমান থাকলে ওই গোলকের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হয় Q/A। এবার কি প্রশ্ন করেছে বলো, প্রশ্ন করেছে একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকের পৃষ্ঠে 4 পাই কুলম্ব আধান বর্তমান, তো আধান হলো 4 পাই। আচ্ছা, এরিয়া কত? একক ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ মানে গোলক এরিয়া হলো 4 পাই r², তাই তো? তাহলে 4 পাই বাই 4 পাই, এবার ব্যাসার্ধ কত বলেছে, একক ব্যাসার্ধ মানে 1², 4 পাই 4 কেটে হলো, তাই হলো অ্যান্সার হলো 1। তাহলে তলমাত্রিক কত হতে হবে 1, ঠিক আছে? 1 কুলম্ব পার মিটার স্কোয়ার, ঠিক আছে? চলো, মানে অপশন, আচ্ছা অপশানে দেখি 10, অপশন এ 10, অপশন বি 1, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি 1 কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। 3 নম্বর, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা। আচ্ছা, সিগমা ইকুয়াল টু হয় Q/A। কিউ মানে আইটি, এই আইটিটা ছোটোবেলা আমরা শিখেছি ক্লাস 10-এ, তড়িৎ প্রবাহের সংজ্ঞাতে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে I ইকুয়াল টু Q/T, সো Q ইকুয়াল টু IT, সো IT/A। এবার I এর মাত্রা I হয়, T এর মাত্রা ক্যাপিটাল T হয়, এর মাত্রা হয় ক্ষেত্রফল মাত্রা হয় L², দৈর্ঘ্য স্কোয়ার, সো হলো IT L টু দি পাওয়ার -2, এটা হলো মাত্রা। এবার অপশনগুলো দেখি, অপশন এ এম তো থাকবে না, বাদ। অপশন বি m টু দি পাওয়ার -2 বাদ। অপশন সিতে m টু দি পাওয়ার 0 আছে, মানে অপশন সি হওয়ার চান্স আছে। অপশন ডিতে m টু দি পাওয়ার 1 আছে, অপশন ডিও বাদ, মানে যেহেতু এখানে কোনো m নাই, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। তবে মিলিয়ে নিই, m টু দি পাওয়ার 0 মানে 1, L টু দি পাওয়ার -2 আছে, T আছে, I আছে, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা দিয়েছে সেটা হলো m টু দি পাওয়ার 0 মানে 1, কোনো যদি মাত্রাতে যদি কেউ না থাকে তার পাওয়ার মানে 0 করতে হবে। এবার L টু দি পাওয়ার -2 মিলেছে, তারপরে আছে T, তারপরে আছে I, মানে একটু আগে পরে আছে এই আর কি। চলো 4 নম্বর কি বলছে, একটি আহিত তাম্রখণ্ডে একটি সূচিমুখ আছে, ভালো কথা, ওই সূচিমুখে প্রচুর আধান জমা হবে। সূচিমুখে তো প্রচুর আধান জমা হবেই, কারণ ওর বক্রতা খুবই বেশি, ঠিক আছে? তাহলে এর কারণ কি? তামা সুপরিবাহী, তামের তড়িতে সুপরিবাহী না, একদমই না।
সূচিমুখের বক্রতা ব্যাসার্ধ খুব কম। আচ্ছা ব্যাসার্ধ বলেছে কিন্তু বক্রতা না, ভালো করে বুঝবে। সূচিমুখের বক্রতা ব্যাসার্ধ খুব বেশি। দেখো এখানে একটা ব্যাপার বোঝার আছে, এখানে বক্রতা আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে পার্থক্য আছে, কিন্তু হুট করে অপশন করে দেবে না। সূচিমুখের ক্ষেত্রফল খুব কম হয়, আধান সহজে বেরোতে পারে না। হ্যাঁ, সূচিমুখের ক্ষেত্রফল খুব কম, এই কথাটা ঠিক, কিন্তু তার জন্য আধান সহজে বেরোতে পারে না এই কথাটা বলার কোনো মানে হয় না, এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সূচিমুখে আধান কেন জমা হয় বেশি, তার জন্য তার এটা একটা কারণ বলতে পারো যে সূচিমুখের ক্ষেত্রফল খুব কম, তাই বলে আধান বেরোতে পারে না কথাটা বলার দরকার ছিল না। আধান কেন বেরোতে পারবে না? আধান থাকলে ওভার হলে তো ক্ষরিত হবেই, বেরাবেই আধান, সেটা কারণ না। এখানে যেটা কারণ সেটা হলো বক্রতা খুবই বেশি। আচ্ছা বক্রতা কাকে বলে বলো? মনে করো এটা ফ্ল্যাট, ঠিক আছে, এই যে বক্রতা, বক্র বাড়লো, আরও বক্র বাড়লো, আরও বক্র বাড়লো। দেখো বক্রতা যত বাড়ে তত কিন্তু তার বক্রতা ব্যাসার্ধ কমে। ফ্ল্যাট যেটা তার বক্রতা ব্যাসার্ধ অসীম, এর বক্রতা ব্যাসার্ধ অনেক বড়, এর বক্রতা ব্যাসার্ধ ছোট, আরও বক্রতা বাড়ছে মানে তার বক্রতা ব্যাসার্ধ আরও ছোট হচ্ছে। তার মানে যার বক্রতা বেশি তার বক্রতা ব্যাসার্ধ কম। এখানে বক্রতা ব্যাসার্ধ দিয়ে পড়েছে, অর্থাৎ সূচিমুখ যেহেতু খুবই সূক্ষ্ম হয়, ওর এরিয়া খুবই কম, মানে খুবই বক্র, ও একদম এরকম হয়, একদম সূচিমুখটা এরকম একদম। তার মানে কি ওর বক্রতা এত বেশি যে ওর বক্রতা ব্যাসার্ধ খুবই কম, আর এই বক্রতা ব্যাসার্ধ খুবই কম হওয়া মানে তার মধ্যে এরিয়া খুবই কম, আর এরিয়া খুব কম হওয়ার জন্য ওখানে কি হয়, আদান প্রচুর জমে। সো এখানে অপশানটা কিন্তু হবে অপশান বি, যে সূচিমুখের বক্রতা ব্যাসার্ধ খুব কম। বক্রতা ব্যাসার্ধ খুব কম। যদি এখানে বক্রতা শুধু বলতো তাহলে কিন্তু আমাদের অপশান মানে এটা হতো না, ঠিক আছে, ওটা বক্রতা খুব বেশি সেটা হতো, কিন্তু এটা বক্রতা ব্যাসার্ধের কথা বলেছে, সব অপশানটা দেখে করতে হবে। হ্যাঁ, চলো নেক্সট পরিচ্ছেদ, লাস্ট পরিচ্ছেদ বজ্রবহের পরে আছে তোমাদের। হ্যাঁ, পেজ নম্বর 10-এ আছে, দেখে নাও। তাছাড়া কোয়েশ্চেনটা তো তুমি আমার স্ক্রিনে পেয়ে যাচ্ছ। 1 নম্বর, দুটো আছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে আপাতত আজকের মতো। প্রথম বলছে প্রদত্ত কোন আকৃতির পরিবাহীতে আধান ধরে রাখা সহজতর। আচ্ছা আধান ধরে রাখা সহজতর ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আধান বেশি জমা আর আধান ধরে রাখা সহজতরের মধ্যে পার্থক্য আছে। মনে রাখবে, যদি কোনো আধান, যদি যে পরিমাণ আধান মনে করো সেই আধানটা তোমার কোনো একটা বডিতে সমানভাবে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে সেটা কিন্তু ধরে রাখা যায়। কিন্তু যদি কোনো জায়গায় আধানটা বেশি জমে, মানে কোনো জায়গায় তোমার বডি যদি কোনো কর্নার হয়, মনে করো একটা যদি স্কোয়ার বডি নাও, তো স্কোয়ার বডির কর্নারগুলোতে বেশি জমবে। একটা যদি সূচিমুখ নাও তাহলে তার মাথায় বেশি জমবে। ঠিক আছে, যেখানে যেখানে আধান বেশি জমে সেই বেশি জমা আধানটা কি ক্ষরিত হওয়ার চান্স থাকে। যখন কোথাও আধানটা বেশি জমে তার তো ক্ষরণের চান্স থাকে না, ফলে সেখানে তার ধরে রাখার ক্ষমতা, ধরে রাখার চান্স কম। তার মানে যদি আধান যত কম জমবে, ডিস্ট্রিবিউশন যত মানে কম হবে, মানে একদম ইকুয়ালি হবে, তত কি তার আদান ধরে রাখার ক্ষমতাটা বেশি হবে। ঠিক আছে, ক্ষরণটা সহজে হবে না। ঠিক আছে, সেই হিসাবে এখানে অপশন কী হওয়া উচিত বলো? সূচিমুখে তো সব থেকে বেশি আধান মানে জমে, অর্থাৎ ক্ষরণ হওয়ার চান্সও বেশি, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা মানে কম, সহজতর নয়। গোলকে সব থেকে ভালো ডিস্ট্রিবিউট হয়, ফলে এখানে কিন্তু ধরে রাখার মানে ইয়েটা সহজতর হয়। হ্যাঁ, প্রিজমের ক্ষেত্রে মাথা সূচালো, ওখানে আধান বেশি জমবে, ফলে ক্ষরিত হতে পারে। আর ঘনক্ষেত্র 8টা কর্নারে আধান বেশি জমবে, ফলে সেখান থেকে ক্ষরিত হতে পারে। সো অপশন কী হবে? অপশন বি, গোলক। লাস্ট প্রশ্ন, বজ্রপাতের সময় সবচেয়ে বেশি নিরাপদ, একবার তো বলা হলো, একবার এসেছিল যে বজ্রবহযুক্ত বাড়ি, সি। এটা কিন্তু তোমার মানে উঁচু গাছের ডাল আছে, উঁচু মাটির দেয়ালযুক্ত বাড়ি, টেলিফোন পোস্ট আর বজ্রবহযুক্ত বাড়ি, অপশন সিতে আছে। সেটা একবার আমরা অনুশীলনীতে করেছি, সেখানে এটা এখানে আবার আছে, বজ্রবহযুক্ত বাড়ি আর কি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের পরিচ্ছেদ সংক্রান্ত সমস্ত মানে থিওরির উপর এমসিকিউ, তারপরে অনুশীলনীর সমস্ত এমসিকিউ আমাদের এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব অনুশীলনীর অ্যানালাইটিক অর্থাৎ স্কিল বেসড টাইপের ওপর। হ্যাঁ, যেসব টাইপের এমসিকিউ তোমাদের আসবে একটা দুটো করে। হ্যাঁ, তো তার প্রথমে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপরে কলাম ম্যাচিং আছে, পরপর আরও আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। মানে পরবর্তী ক্লাসে এই পার্টটা করবো, অর্থাৎ এই চ্যাপ্টারটার এখন প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি 2-3-4টা পার্ট হবে, কারণ প্রচুর এমসিকিউ আছে। তো আর একটা পার্ট করে আমরা এই চ্যাপ্টারটি শেষ করবো। এবং এই চ্যাপ্টারটির যে বেসিক লেভেল নিউমেরিক্যালস সেটা করে দেওয়া আছে আমার চ্যানেলে, পূর্বের ক্লাসগুলো দেখতে পারো, ওখান থেকে তোমার বেসিক লেভেল নিউমেরিক্যালসগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, বাই।